শুভ সকাল সবাইকে। আজ 7 মে 23 বৈশাখ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পাক অধিকৃত কাশ্মীরের 9 জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। আজ 13 জেলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচন। আজ এই 13 জেলায় বন্ধ ঘোষণা প্রশাসনের। আজ রাজ্যের 20 স্থানে যুদ্ধের মহড়া। 1971 সালের যুদ্ধের স্মৃতি তাজা। সাইরেন বাংকারের সাক্ষী আসাম। অক্টোবর থেকে 72 লক্ষ পরিবারের রেহাই মূল্যে ডাল, চিনি, লবণ। জল মিত্রদের পয়ঃ প্রণালীর কাজেও সরকারি নির্দেশে ওএম এর পরিবর্তে ইও। এবং সর্বশেষ খবরটি হলো, স্বপ্ন দেখি আমি, ভগবান স্বপ্ন পূরণের সাহস দেন। বরাপানি 5 গ্রাম হাইওয়ে হবে অ্যাক্সেস কন্ট্রোলড, দিল্লি আগ্রার মতো ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবারে শুনুন বিস্তারিত খবর। জল্পনার অবসান। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9 জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকেই একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে 150 কিলোমিটার দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। রাত 1:30 নাগাদ অতর্কিতে ওই হামলা চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। যদিও 9 জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলেও কত জঙ্গিকে খতম করা হয়েছে সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কিছুই জানানো হয়নি। ভারতীয় সেনার পক্ষ থেকে রাত 1:51 সংবাদ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই পোস্টে ওই বিমান হামলা চালানোর কথা উল্লেখ করে বলা হয়েছে, অবশেষে বিচার করা হলো, জয় হিন্দ। গত 22 এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈশরণে এক রিসোর্টে অতর্কিতে হানা দিয়ে 26 জন নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করে পাকিস্তানি জঙ্গিরা। ওই নৃশংস হত্যাকাণ্ডে ফুঁসে উঠেছে গোটা দেশবাসী। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবি উঠেছে। ওই দাবির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেন, পহেলগাঁওয়ের হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জঙ্গি ও তাদের মদতদাতাদের এমন শাস্তি দেওয়া হবে যে তারা কল্পনাও করতে পারবে না। 26 নিরীহ পর্যটকের হত্যা লীলার পরে জঙ্গিদের ইন্ধনদাতা পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার পাশাপাশি পাকিস্তানি পণ্য আমদানি রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিঠি লেনদেনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যদিও পহেলগাঁও কাণ্ডের 15 দিন কেটে যাওয়া সত্ত্বেও ভারতীয় সেনা প্রত্যাঘাতের পথে না হাঁটায় সাধারণ মানুষের মনে খানিকটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কুটলি, বাওয়ালপুর এবং মুজফ্ফরবাদের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে ভাওয়ালপুরের গাড়িতে লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সঈদ উপস্থিত ছিলেন। ভারতীয় সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যেসব জায়গা থেকে জঙ্গি হামলার চক্রান্ত চলছিল সেই ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো পাকিস্তানি সেনা কাঠামোকে নিশানা বানানো হয়নি। পাকিস্তানের পাল্টা হামলা প্রত্যাহত করতে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছে ভারত। ব্রহ্মস ক্রুজ মিসাইল ভারতীয় সীমান্ত পার থেকে প্রায় 150 কিলোমিটার ভিতরে ঢুকে লস্কর-ই-তৈয়বা এবং জৈশ-ই মোহাম্মদের ঘাঁটিকে গুড়িয়ে দেয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ধ্বংসের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হানার পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েক জায়গায় পাক সেনা গুলি চালাতে শুরু করে পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তরফে প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, খুব নিখুঁতভাবে পরিকল্পনা করে সন্ত্রাসবাদীদের ডেরায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের কোনো জনবসতিতে কিংবা সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি এবং ক্ষতিও করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্টই সংযমের পরিচয় দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, আজ রাজ্যের 13টি জেলায় বন্ধ ঘোষণা প্রশাসনের। উল্লেখ্য, আজ বুধবার এই 13 জেলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচন। এর জন্যই বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আজ বন্ধ থাকবে স্কুল, কলেজ, সরকারি বিদ্যালয়। বন্ধের আওতায় থাকা জেলাগুলো হলো ক্রমে ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, বরপেটা, বজালী, নলবাড়ী, কামরূপ গ্রামীণ, কামরূপ মহানগর, হুজাই, নগাঁও, মরিগাঁও এবং দরং। পঞ্চায়েত নির্বাচনের প্রতি লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। উল্লেখ্য, গত 2 মে 14টি জেলায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম পর্যায়ের পঞ্চায়েত ভোট। পরবর্তী খবরটি হলো, আজ রাজ্যের 20 স্থানে যুদ্ধের মহড়া। 1971 সালের যুদ্ধের স্মৃতি তাজা। সাইরেন বাংকারের সাক্ষী আসাম। দীর্ঘ 54 বছর পর ফের সাইরেনের শব্দ শোনা যাবে আসামে। 1971 সালে বাংলাদেশ যুদ্ধের পর এই প্রথম। ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য জনগণকে প্রস্তুত করে তোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তাই দেশের প্রতিটি রাজ্যে মক ড্রিল হবে যুদ্ধ পরিস্থিতির। আসামেরও 20টি স্থানে মক ড্রিল হবে আজ। একই সঙ্গে বাজবে সাইরেনও, যাতে যুদ্ধের সংকেত বুঝতে পারে, প্রাণ বাঁচানোর প্রস্তুতি নিতে পারে আমজনতা।
আসামে সাইরেনের শব্দ অবশ্য নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিগবয়ে দুলিয়ে যান তিনসুকিয়া ইত্যাদি স্থানে ব্রিটিশ শাসকদের নির্মিত বাংকারগুলি আজও সেই সাক্ষী দিচ্ছে। এরপর 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে অস্থায়ী বাংকার তৈরি করা হয় সীমান্তবর্তী এলাকায়। সাইরেনের শব্দ শুনলেই পাক সেনার গুলি মোটরের শেল থেকে প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে হতো বাংকারে। গ্রামেগঞ্জে তখন অনেক অস্থায়ী বাংকারও তৈরি করা হয়েছিল। জম্মু কাশ্মীর পহেলগামে নিরীহ হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করেছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। এরই প্রত্যাঘাতের জন্য তৈরি হচ্ছে ভারত। তাই পাকিস্তানের সঙ্গে ফের যুদ্ধের আবহ তৈরি হয়েছে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মোদীর সরকার। তাই যুদ্ধকালীন প্রস্তুতির জন্য দেশের প্রতিটি রাজ্যে মক ড্রিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আসাম সহ উত্তর পূর্বের সঙ্গে পাকিস্তানের সীমানা না রইলেও বাংলাদেশের দিক থেকে হুমকিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ আসামে হবে মক ড্রিল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে মুখ্য সচিবের বৈঠকের পর মক ড্রিলের জন্য আসামের 20টি স্থান চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় ক্যাটাগরির মক ড্রিল হবে গুয়াহাটি মহানগর, ডিগবয়, দুলিয়াজান, তিনসুকিয়া, গোয়ালপাড়া, যোরহাট, শিবসাগর, ডিব্রুগড়, নুমলিগড়, রঙ্গিয়া, নামরূপ, তেজপুর, বঙ্গাইগাঁও, ধুবড়ি, রাজিরা ও উত্তর লক্ষিমপুরে। তৃতীয় ক্যাটাগরির মক ড্রিল হবে দরং, গোলাঘাট, কার্বি আংলং ও কুকরাঝাড়ে। যুদ্ধ হলে আমজনতা কিভাবে নিজেদের রক্ষা করবে তারই মহড়া হবে। সরকারি সূত্রে খবর, সিভিল ডিফেন্সের কৌশল নিয়ে হবে মক ড্রিল। সেখানে হবে আত্মরক্ষার কৌশল, কিভাবে সাইরেনের শব্দ শুনতে বাংকারে ঢুকে পড়তে হবে, রাতে হঠাৎ করে আলো নেবানোর জন্য কি করতে হবে, কোথাও আগুন লাগলে কিভাবে জনগণকে রক্ষা করতে হবে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা ইত্যাদি কৌশলের মহড়া হবে। একই সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে হাতের কাছে আমজনতাকে কি কি মজুত রাখতে হবে এসব শেখানো হবে। 1971 সালের ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে নভেম্বরে এভাবে মক ড্রিল হয়েছিল গোটা দেশে। মহড়ার কয়েকদিনের মধ্যেই শুরু হয় যুদ্ধ। তাই এবারও দেশ জুড়ে মক ড্রিলের প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যুদ্ধ শুরু হলো বলে। তবে পাকিস্তানের দিক থেকে আসামে এতটা হুমকি না রইলেও বাংলাদেশের দিক থেকে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, কুচবিহার ওই অঞ্চল দিয়ে আসাম তথা উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগের জন্য থাকা চিকেন নেক বিচ্ছিন্ন করার পরিকল্পনা বারবার শোনা যাচ্ছে বাংলাদেশ সরকারের মুখে। খুদ মোহাম্মদ ইউনূসও এটা বলেছেন। তাছাড়া ভারত থেকে গোটা উত্তর পূর্বকে বিচ্ছিন্ন, চীনের আধিপত্য বিস্তার করা, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও ইসলামিক মৌলবাদীদের মুখে শোনা যায়। ফলে আসাম, পশ্চিমবঙ্গকেও মক ড্রিলের তালিকায় রেখেছে কেন্দ্র। তাছাড়া গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে অক্ষত রাখার ক্ষেত্রেও এটা প্রয়োজনীয়। নুমলিগড় সূত্রাগার, ডিগবয় সূত্রাগার, বঙ্গাইগাঁও সূত্রাগার সহ গুয়াহাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সুরক্ষার কথা সামনে রেখে মক ড্রিল করবে রাজ্য। পরবর্তী খবরটি হলো, অক্টোবর থেকে 72 লক্ষ পরিবারে রেহাই মূল্যে ডাল, চিনি, লবণ। রেশনে বিনামূল্যের চালের সঙ্গে রেহাই মূল্যে ডাল, চিনি, লবণ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হলো মন্ত্রিসভার বৈঠকে। অক্টোবর থেকে সেই প্রকল্পের সূচনা হবে। রেশন দোকানের মাধ্যমে সামগ্রী পাবে আমজনতা। কিন্তু মাসের টাকা মাসে সরকারকে ফিরিয়ে না দিলে রেশন বিতরণের দোকানি বদলে দেবে সরকার। তাছাড়া জল মিত্রদের এখন থেকে গ্রামের পয়ঃ প্রণালী ব্যবস্থাও কাজে লাগানো হবে। এর জন্য মাসে অতিরিক্ত 1000 টাকা করে পারিশ্রমিক পাবেন তারা। দিশপুর জনতা ভবনের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠক চলে প্রায় 6 ঘন্টা ধরে। বিভিন্ন সিদ্ধান্ত হয় বৈঠকে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে রাজ্যের 72 লক্ষ পরিবারে রেহাই মূল্যে ডাল, চিনি, লবণ পৌঁছে দেওয়া। রাজ্য বাজেটে ঘোষিত সেই প্রকল্প মঙ্গলবার অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। সেই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রেশনে সুলভ মূল্যে 72 লক্ষ পরিবারকে ডাল, চিনি, লবণ পৌঁছে দেওয়া। ডাল প্রতি কেজিতে 30 টাকা কম, চিনি 20 টাকা কম এবং লবণ 10 টাকা কম দামে পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের সংস্থা নাফেডের কাছ থেকে সামগ্রী কিনবে সরকার। জেলা পর্যায়ে তারাই নিয়ে যাবে সামগ্রী। সেখান থেকে স্টেট ওয়ারহাউস অপারেশন এর মাধ্যমে সমবায় সমিতির কাছে পৌঁছবে সামগ্রী। সেখান থেকে যাবে রেশন দোকানে। তিনি জানান, সামগ্রী বিক্রি করে রেশন দোকানিকে প্রতি মাসের টাকা মাসেই সরকারকে দিতে হবে, যাতে পরবর্তী মাসের জন্য সামগ্রী ক্রয় করা সম্ভব হয়। যে রেশন দোকানি মাসের টাকা মাসে দেবে না, তাকে বদল করে পাশের অন্য কোনো দোকানিকে সেই দায়িত্ব দেওয়া হবে। তাছাড়া পানীয় জল প্রকল্প দেখভালের জন্য থাকা জলমিত্রদের এখন থেকে গ্রামের পয়ঃ প্রণালী ব্যবস্থায়ও কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সরকারের সেই সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জলমিত্রদের পানীয় জলের প্রকল্পে স্বেচ্ছামূলকভাবে কাজ করেন। এখন থেকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পয়ঃ প্রণালীর কাজেও লাগানো হবে। এর জন্য মাসে অতিরিক্ত 1000 টাকা করে পারিশ্রমিক পাবেন তারা।
তাছাড়া পারদর্শিতার ভিত্তিতে মাসে 500 থেকে 2000 টাকা অবধি ইনসেন্টিভও পাবেন তারা। রাস্তা, বাঁধ ইত্যাদি নির্মাণের জন্য কেন্দ্র থেকে আসা 100 দিনের কাজের টাকার সঙ্গে রাজ্য সরকারের তহবিল মিলিয়ে এক নতুন প্রকল্পের কথা অনেকদিন ধরে ভাবছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন ও জল সম্পদ বিভাগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এনরেগার টাকা 100% দিয়ে থাকে, কিছু সামগ্রী দেওয়া হয় না। আবার সরকার বাঁধ বানালে 100% টাকা দিতে হয়, কিন্তু দুটো মিললে শ্রমিক মজুরি ও সামগ্রিক টাকা কেন্দ্র থেকে আসবে, অবশিষ্ট রাজ্য সরকার দেবে। সড়ক, বাঁধ নির্মাণের প্রকল্পগুলি এনরেগায় ঢুকলে 40% টাকা দেবে কেন্দ্র, বাকি 60% দেবে রাজ্য সরকার। তখন বেশি কিলোমিটার রাস্তা নির্মাণ করা সম্ভব হবে। তাছাড়া সরকারি নির্দেশে আগে অফিস মেমোরেন্ডাম লেখা থাকতো, কিন্তু সরকারি নির্দেশের চেয়ে ওয়েবের কার্যকরী কিছু কম থাকে। তাই এখন থেকে সরকারের জারি করা নির্দেশে অফিস মেমোরেন্ডামের পরিবর্তে লেখা থাকবে এক্সিকিউটিভ অর্ডার। সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। হাইলাকান্দির লালবাজারে পানীয় জল প্রকল্প স্থাপনের জন্য 40 কোটি টাকা মঞ্জুরেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আর্থিক অপরাধ অনুসন্ধানের জন্য রাজ্য পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফ ইকোনমিক অফেন্স নামে এক সংস্থা রয়েছে, কিন্তু তাদের হাতে বেশি মামলা না থাকায় বিআইওকেও ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশনের সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। তাছাড়া গ্রাহকদের স্বস্তি দিতে বিদ্যুৎ মাশুল ইতিমধ্যেই 1 টাকা করে কমিয়েছে সরকার, কিন্তু এর জন্য যাতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির ক্ষতি পোষাতে ভর্তুকি হিসাবে 300 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাছাড়া সাধারণ ভর্তুকি হিসেবে আরো 200 কোটি টাকা দেওয়া হবে। ফলে সরকারের কাছ থেকে ভর্তুকি হিসেবে 500 কোটি টাকা পাবে বিদ্যুৎ বিতরণ কোম্পানি। পরবর্তী খবরটি হলো, বোরাপানি পাঁচগ্রাম হাইওয়ে হবে অ্যাক্সেস কন্ট্রোল, দিল্লি আগ্রার মতো বললেন মুখ্যমন্ত্রী। মেঘালয়ের বোরাপানি থেকে বোরাকের 5 গ্রাম অবধি সড়ক হবে অ্যাক্সেস কন্ট্রোল। বোরাপানি থেকে সেই হাইওয়ে ধরে যাত্রা শুরু করলে আর কোথাও যাওয়ার ব্যবস্থা থাকবে না, সরাসরি পৌঁছতে হবে 5 গ্রামে। সড়কের সঙ্গে অন্য কোনো সড়কের সংযোগ থাকবে না। মঙ্গলবার মুখ্যমন্ত্রী এটা জানিয়েছেন। তিনি জানান, আগ্রা দিল্লি হাইওয়ের মতোই অ্যাক্সেস কন্ট্রোল হবে বোরাপানি 5 গ্রাম হাইওয়ে। দিন কয়েক আগেই মোদীর মন্ত্রিসভায় গৃহীত হয়েছে মেঘালয়ের বোরাপানি থেকে বোরাকের 5 গ্রাম অবধি হাই স্পিড করিডোর নির্মাণের প্রস্তাব। পুরোপুরি নতুন ওই হাইওয়ে নির্মাণে ব্যয় হবে 22,864 কোটি টাকা। মোট 163.80 কিলোমিটার দূরত্বের মধ্যে মেঘালয়ে ছুঁয়ে যাবে 144.80 কিলোমিটার, বাকি 22 কিলোমিটার থাকবে কাছাড় জেলায়। রাজ্য সরকারের প্রচেষ্টায় সেই হাইওয়ে নির্মাণের প্রস্তাব মঞ্জুর হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বারবার এর জন্য তদবির করেছেন কেন্দ্রের কাছে। মঙ্গলবার তিনি বলেন, বিনিয়োগ সম্মেলন অ্যাডভান্টেজ আসামের পর যে 2টি বৃহৎ প্রকল্প অনুমোদিত হয়েছে, এর মধ্যে প্রথম রয়েছে নামরূপ নতুন সার কারখানা। দ্বিতীয় প্রকল্প হচ্ছে বোরাপানি থেকে 5 গ্রাম অবধি হাইওয়ে। এর ফলে গুয়াহাটি থেকে শিলচরে পৌঁছানো যাবে 6 ঘন্টার মধ্যে। মুখ্যমন্ত্রী জানান, গুয়াহাটি থেকে শিলং অবধিও 6 লেন যুক্ত সড়ক হবে। কেন্দ্রীয় সরকারের অন্য প্রকল্পে সেই সড়ক নির্মাণ করা হবে। তখন গুয়াহাটি থেকে বোরাপানি যেতে সময় লাগবে 1 ঘন্টা, সেখান থেকে শিলচরে পৌঁছানো যাবে 5 ঘন্টায়। রাস্তায় থেমে খাওয়া দাওয়া না করলে 4.5 ঘন্টাতেই পৌঁছানো যাবে শিলচর। বরাক সংযোগী রাস্তার দূরত্ব কমানোর স্বপ্ন পূরণের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেঘালয়ের বোরাপানি থেকে বোরাকের 5 গ্রাম অবধি সড়কে 5-6টি টানেল থাকবে, তবে পুরোপুরি হবে অ্যাক্সেস কন্ট্রোল। বোরাপানি থেকে সেই হাইওয়ে ধরে যাত্রা শুরু করলে আর কোথাও যাওয়ার ব্যবস্থা থাকবে না, সরাসরি পৌঁছতে হবে 5 গ্রামে। সড়কের সঙ্গে অন্য কোনো সড়কের সংযোগ থাকবে না, পয়েন্ট টু পয়েন্ট হবে সড়ক। দিল্লি আগ্রা এক্সপ্রেস হাইওয়ের মতো অ্যাক্সেস কন্ট্রোল হবে ওই হাইওয়ে। শুধু বোরাকের সঙ্গে সংযোগী নয়, এভাবে শ্রীরামপুর থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে যোরহাট অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্ট টু পয়েন্ট হাইওয়ে নির্মাণের প্রস্তাব নিয়েও কেন্দ্রের কাছে তদবির চালিয়ে যাচ্ছেন তিনি। সেটা জানিয়ে মুখ্যমন্ত্রী বলে, এসবের স্বপ্ন দেখি আমি, অনেকে সমালোচনা করেন এসব কি করে সম্ভব হবে, কিন্তু ভগবান আমাকে স্বপ্ন পূরণের সাহস দেন। আজকের বিশেষ সংবাদ এখানে।